মুর্মু বলেছেন মোদী এবং শাহ ত্রিপুরা রাজ্যে ট্রাইবালদের জন্য খুব ভালো কাজ করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? তো এতে তো মাননীয় প্রদ্যোৎ মাণিক্য কিশোর ত্রিপুরামথার সুপ্রিমো, তিনি তার যে রাজনৈতিক অবস্থা, যেটা কখনো কখনো নানা ধরনের যে মূর্তি ধরে ত্রিপুরাতে এসে তিনি বলেন ত্রিপুরা রাজ্যের সরকারটা কার? বিজেপির সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার নীতিতে চলে, তাদের সরকার। তারা ত্রিপ্রাসাদের জন্য, এডিসির জন্য কিছুই করছে না, এরকম নানাভাবে এখানে সাধারণ মানুষদেরকে ধরে রাখার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি কথা বলেন। আর দিল্লিতে গিয়ে সেখানে বিজেপি নেতৃত্বদের সামনে অন্য কথা বলেন। এতে তার মূল রাজনৈতিক যে অবস্থান, এটা পুরনো নয়, এটা নতুন নয়। প্রথম থেকেই সে অবস্থান তিনি যে নিয়ে আসছেন, এটাকে আবার তিনি পুনরাবৃত্তি করেছেন, নতুন কিছু নয়। অর্থাৎ এই ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি এবং মথার মধ্যে একটা যুদ্ধ খেলা, এরকম একটা নাটকীয় পরিবেশ গড়ে তোলে কিভাবে একটা অংশের জনগণকে বোকা বানিয়ে বারবার কদিন বাদে বাদে নতুন নতুন স্লোগান তুলে তাদের সমর্থন আদায় করা যায়, তিনি করে যাচ্ছেন। আবার দিল্লি থেকে অন্য কথা বলছেন। এভাবে তার যে আসল রোগ, তার আসল শ্রেণীগত অবস্থান, ত্রিপ্রাসাদের সম্পর্কে সত্যি সত্যি ত্রিপুরামথা দলের কোনো কর্মসূচি আছে কিনা নাই, এটাকেই তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন। তিনি আরেকটা কথা বলেছেন এখানে, যে গত ৭৮ বছরে নাকি এই দেশের ট্রাইবালদের, আদিবাসীদের জন্য বিগত দিনের কোন সরকার, কোন দল চিন্তা করেনি, একমাত্র মোদী, অমিত শাহ তারা করেছেন। কি বলে যে মোদী অমিত শাহ সময়েতে ফরেস্ট রাইট অ্যাক্ট তার ইমপ্লিমেন্টেশন বন্ধ, যে মোদী অমিত শাহ ১২৫তম সংবিধান সংশোধন বিল, যার মধ্য দিয়ে ডিসি যে ক্ষমতায়ন হবে, ডাইরেক্ট ফান্ডিং আসবে, গত ৮ বছর ধরে এটাকে পার্লামেন্টের হিমঘরে ফেলে রেখে দিয়েছে। যে মোদী অমিত শাহ সময়েতে দেশের লাখো লাখো আদিবাসী পরিবার, এই আদানি আম্বানিদের কাছে সমস্ত বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ তুলে দিতে গিয়ে উচ্ছেদ হচ্ছে, আর তিনি গিয়ে সার্টিফিকেট দিচ্ছেন, এটা তো অত্যন্ত দুর্ভাগ্য। দ্বিতীয় যে বিষয়টা এখন আমাদের রাজ্যে বেশ চর্চিত, রাজ্যের কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কয়েকজন অবসরপ্রাপ্ত আমলা, যাদের বিরুদ্ধে অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে, যে তা সত্ত্বেও বছরের পর বছর ধরে তাদের পুনর্নিয়োগ করে রাখা হচ্ছে। এই সম্পর্কে আপনার অভিমত কি? তাদের সাথে একজন মামলার বিরুদ্ধে রাজ্য ও রাজ্যের বাইরে বহু কোটি টাকার অবৈধ সম্পত্তি ইত্যাদি, পরস্পর সম্পত্তি এবং আইএস পদোন্নতি করা হয়েছে, এই সম্পর্কেও কিছু অভিযোগ এসে, এই সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে দুটি দিক, যে অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগ কথা, রিএমপ্লয়মেন্ট হয় না কথা বলছি না, অতীতেও হয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম ১.৫ বছর, ২ বছর, হয়তো কেউ কেউ আরো ৬ মাস ৭ মাস বেশি পেয়েছেন। এবং কোন পরিস্থিতিতে? তখন রাজ্যে দক্ষ সিনিয়র সেরকম অফিসার পাওয়া যাচ্ছিল না বলেই রাখতে হয়েছে। যখনই এরকম সিনিয়র এবং অভিজ্ঞ এরকম অফিসার পাওয়া গেছে, তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন যে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে, মুখ্যমন্ত্রীর যে সচিবালয়ের সচিব, সেক্রেটারি, সিএম সেক্রেটারি, অর্থ দপ্তরের সচিব, রাজ্যে আরো সিনিয়র এবং মোস্ট এক্সপিরিয়েন্সড ডাইরেক্ট আইএস অফিসার থাকা সত্ত্বেও
এরকম কিছু অফিসার যারা টিসিএস থেকে প্রমোশন পেয়ে আইএস হয়েছেন, টিসিএস থেকে প্রমোশন পেয়ে আইএস হলে তার অভিজ্ঞতার কথা বলছি না, তারাও ক্যালিবার কেউ কম না, কিন্তু 5 বছর 6 বছর 7 বছর একাধিক দপ্তরে রেখে দেওয়া এটা তো অনুচিত। এতে কি হয় যে প্রশাসনের মধ্যে অন্যান্য পদস্থ অফিসার এদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি করতে সাহায্য করে। আরেক দিক থেকে সরকার সম্পর্কে কেন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ দপ্তরে শুধুমাত্র এই লোকগুলো বছরের পর বছর থাকবে, তার মধ্যে কোনো কায়েমি স্বার্থ লোকায়িত আছে কিনা, এটা অটোমেটিক্যালি সে প্রশ্ন জাগিয়ে দেয়। এবং এই সম্পর্কে কয়েকটি পত্রিকা, কয়েকটি চ্যানেল ধারাবাহিকভাবে তথ্য প্রমাণ সহ তারা লিখছেন, যেমন প্রতিবাদী কলাম পত্রিকা, টিভি 24 চ্যানেল, দুরন্ত টিভি, সন্দন, আজকের ফরিয়াদ, এরাও এসব লিখেছেন জমি সংক্রান্ত এবং আরো নানা রকমের। এবং দেখা যায় যে সরকারের তরফ থেকে এই সমস্ত গুরুতর অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের রিয়াকশন নেই, যে না এটা ঠিক নয়, তদন্ত করা হয়েছে। তো এই জায়গায় এইভাবে কিছু আমলাকে 5 বছর 6 বছর এবং তার বেশি রেখে দেওয়া, এটা স্বাভাবিকভাবেই কোথাও এতে কোনো স্বার্থ লুক্কায়িত আছে, এটা ঘটনা সরকার এ সম্পর্কে ভাবা দরকার। নতুবা গোটা প্রশাসনের মধ্যে একটা ইন্টিগ্রেশন এটা রক্ষা করা কঠিন হয়ে যায়, কারণ তারাও এরকম ভালো অবস্থানে ভালো জায়গায় থাকতে চায়, কিন্তু এরকম 2-4 জন লোকের জন্য তাদেরকে কাছে রাখতে গিয়ে এই ঘটনাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তৃতীয় যে বিষয়টা আপনিও অবগত আছেন, এই গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সহ এবং অঙ্গনারী কর্মীরা আমাদের এখানে প্রায় 10,000-এর উপরে আছে, প্রায় 13,000 কর্মচারী গত কয়েক মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না, সেই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কি বলে উদ্বেগজনক হলো যে রেগা কর্মচারী প্রায় 3,000 ইঞ্জিনিয়ার আছেন, আইটি প্রফেশনাল আছেন, অন্যরা, যাদের হাত ধরে ত্রিপুরাজ্য রেগাতে সারা দেশে বহু বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সুনাম করেছে। এই রেগার এই ব্যবহার করার মধ্য দিয়ে ত্রিপুরা অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে। আর সেই ইঞ্জিনিয়াররা, আইটি প্রফেশনালরা এবং অন্যান্যরা এরা গত 3 মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পরিবারগুলো কিভাবে খাচ্ছে, কিভাবে চলছে, সরকারের কোনো হেলদোল নেই। তার সাথে আছে হলো এরকম শোনা যাচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আরো কিছু কন্ট্রাকচুয়াল কর্মচারী, তারাও পাচ্ছেন না। এবং শুধু তা না, যারা সামাজিক ভাতা পান, কোথাও কোথাও তাদের ক্ষেত্রেতেও 2 মাস 3 মাস 4 মাস ধরে এই ভাতা পাচ্ছে না নিয়মিত। সরকার বলছেন যে না, খুব যে সুশাসনের স্বর্গরাজ্য চলছে। এই যদি হয় তাহলে তো গোটা ব্যবস্থা ভেঙে পড়বে। কাজে সরকারের এই দিকটা নজর দেওয়া উচিত। যারা এইভাবে এই তাদের যৌবনকে বিলিয়ে দিয়ে এই রাজ্য নির্মাণে কাজ করছে, এখন 3-4 মাস ধরে বেতন পাবেন না, এটা তো এক ধরনের অপরাধ, ক্রাইম এগেন্স্ট দি এই মানে সাধারণ কর্মচারীর বিরুদ্ধে। রাজ্যে চাকরিরত নন ট্যাট শিক্ষকদের ট্যাট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের এমনই রায় দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আরেকটা মাননীয় সুপ্রিম কোর্টের যে খুবই দুর্ভাগ্যজনক রায়। যদিও এটা শুধু ত্রিপুরা রাজ্যের জন্য না, এটা হয়তো গোটা দেশের জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিলেই এটা সবসময়ই যুক্তিগ্রাহ্য হবে, দেশ হিতে হবে, এটা এমন কথা নয়। সুপ্রিম কোর্টের তারাও মানুষ, তারা ভগবান নয়।
যদি ভগবান বলে কিছু থেকে থাকে আমরা মনে করি অনেকে। সেখানে 2009 সালের আগে যারা নিযুক্ত হয়েছে, এখন 2026 সাল, 17-18 বছর বাদে একেবারে চাকরি জীবনের সায়ান্নে এখন টেট পাস করতে হবে, তাও নাকি 2027 সালের মধ্যে। এর সম্পর্কে 28 এর সম্পর্কে ইতিমধ্যেই এই টিজিটিএ, এসবি রুট, এটিটিএ, তারপরে ডিসিসি এবং আরো বহু সংগঠনের তরফ থেকে তারা আপত্তি জানিয়েছেন, এবং এই অল ইন্ডিয়া স্টেট এমপ্লয়িজ গভর্নমেন্ট ফেডারেশন তারাও কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করেছেন। সেই জায়গায় আমি বলবো যে আমাদের রাজ্য সরকারকে, এমনিতেই ত্রিপুরার যে প্রায় 12,000 শিক্ষকের শূন্যপদ খালি পড়ে রয়েছে, শত শত স্কুল সিঙ্গেল টিচারে এই রাজ্যের দক্ষ শিক্ষা ব্যবস্থা চলছে। এই টেটের কারণে স্বাভাবিক জীবনের শেষ পর্যায়ে এসে এই শিক্ষকরা গিয়ে টেট পরীক্ষা দিয়ে অনেকেই সেরকম মানে মানসিক বা অন্যান্য প্রস্তুতি থাকবে না। এতে কি হবে, শুধু সেই শিক্ষকগুলো না, তাদের পরিবারগুলো না, যে ত্রিপুরাজ্যের যে শিক্ষা ব্যবস্থার যে এমনিতে ভেঙে পড়ে যাচ্ছে, এটা মাটিতে মিশে যাবে। রাজ্য সরকার তার পক্ষে এটা করণীয় কিছু নেই, ঠিকই কোর্টের রায়, এটা আমি বলবো অনতি বিলম্বে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করো, বা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন করেই হোক বা যেই হোক, কারণ 2009 আগে নিয়োগ হয়েছে তারা, 2009 এই নয়া শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তো এর জন্য তারা দায়ী না। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে বোঝানো সম্ভব হবে না বা পদক্ষেপ নেওয়া যাবে না, এটা মানে মানে অযৌক্তিক হবে তা নয়, মানবিক কারণেই এবং আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা চালু রাখার প্রয়োজনেই এটা প্রয়োজন, এটা যে একটু রিভিউ করা। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে তেলবাহী ভারতীয় জাহাজের উপর মার্কিনী হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত নীরব। এই বিষয়ে কি বলবেন? এটা 140 কোটি মানুষের দুর্ভাগ্য। আমাদের স্বাধীনতার, আমাদের সার্বভৌমত্বের জন্য এটা একটা কলঙ্ক। গত 3 দিনে পরপর 3টা জাহাজের উপরে এই মার্কিনেরা হামলা চালানো, ভারতীয় জাহাজের উপরে, এবং সেখানে এই 3 জন নাবিকেরও মৃত্যু হলো। এরকম অবস্থায় যেখানে একটা স্বাধীন দেশ, পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ, তীব্র ভাষায় এই ঘটনার প্রতিবাদ জানাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে সেখানে কূটনৈতিক ভাষায় যেভাবে বলা হয় বলবে, কিন্তু আমাদের ভারত সরকারের তরফ থেকে একেবারে মিনমিন করে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নামও উল্লেখ করতে সাহস করেনি আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। রাষ্ট্রদূতকে যে ডাকা দূরে থাক, যে মার্কিন দূতাবাসের একজন নিম্ন পদস্থ একজন অফিসারকে নিয়ে কোন রকমে একটা লোক দেখানো, এটা স্বঘোষিত বিশ্বগুরু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে ট্রাম্প সাহেবের যে পদতলে নিজেকে তিনি সম্পূর্ণ সঁপে দিয়েছেন, 140 কোটি মানুষের যে ইজ্জতকে জলাঞ্জলি দিয়েছেন, এটা তার একটা নগ্ন চিত্র। দুর্ভাগ্যে আমরা ভারত সরকারের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি। আর সেই জায়গাতে তিনি তার 12 বছর পূর্তি উপলক্ষে ট্রাম্প থেকে শুভেচ্ছা পেয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমার মনে হয়েছে এমন একটা সময়েতে যখন আমার ভারতীয় জাহাজ আক্রান্ত হচ্ছে, ভারতীয়
অর্থনীতি আক্রান্ত হচ্ছে, ভারতীয় নাবিক তার সমুদ্রের সহায়তার সলিলে ডুবে যাচ্ছে, সেই জায়গায় তার এই সক্ষতা, এটা তো একটা কি বলা হবে ওই মৃত পরিবার যারা নাবিক এদের প্রতি বিদ্রুপ করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা হওয়া মোটেই উচিত না। আজকে জাতীয় সড়ক বন্ধ চলছে, এনএলএফটি এবং এসডিএফ বলিরা তারা স্ট্রাইক ডেকেছে, জনজীবন পুরাই স্তব্ধ। তো এতে করে গতকালকে দেখা গেল একটা বৈঠকও করা হয়েছে, নিষ্ফলা বৈঠক বললে চলে, সে বিষয়ে কি বলবেন? এটা আরেক ধরনের, আমি বলবো ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের তাদের বদান্যতায় এবং তাদের দেওয়া এরকম কিছু প্রতিশ্রুতি, তার পরিণতি। কারা তারা, যারা আজকে এই রাস্তা রোকো করছেন বিভিন্ন দাবিতে, এরা অতীতে এবং বামপন্থী সরকার সময় থেকেই বিভিন্ন সময়েতে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে নানা প্যাকেজের সুযোগ সুবিধা নিয়েছেন, তার বাইরেও মাঝে মধ্যে আমাদের সময় তো তারা এসব হুমকি টুকি দিতেন না তা নয়, তাদের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। এই বিজেপি সরকার গত 8 বছরের বিভিন্ন সময়েতে পাহাড় দখলের অছিলায় এই সমস্ত এই বিভিন্ন সময়েতে যারা স্বাভাবিক জন্য ফিরে আসছেন এদেরকে নিয়ে, তাদের বিভিন্ন গ্রুপকে নিয়ে লোক দেখানো আত্মসমর্পণ, লোক দেখানো নাটক এগুলি করেছে। জাম্পুই জলাতে যে টিএসআর জাম্পুই জলার বহু জওয়ান খুন হয়েছে, তাদের ক্যাম্প খালি করে এদের ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। চুক্তি হয়েছে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সিংকে কখনো 300 কোটি, কখনো 250 কোটি, কখনো 500 কোটির গল্প শুনিয়েছে। ঠিক আছে, গল্প শুনিয়েছে, তোমরা কিছু তোমাদের সুবিধা আদায় করেছে তাদেরকে দিয়ে, পাহাড়ে ঢোকার রাস্তা আপাত হলে করেছে, কিন্তু একটা ক্ষেত্রেতেও ওই ত্রিপুরা মথার সাথে চুক্তি করার মতো 6 মাসের মধ্যে চুক্তি রূপায়ণ হবে, এরপরে পাত্তা নেই। ওই এর আগে আইপিএফটির সাথে এনসিডব্লিউ থাকার সময়তে সেখানে হাই লেভেল কমিটি, হাই পাওয়ার কমিটি করেছে, একটা মানুষ বের হয় না। এই যে কি বলে সরকারের এই সুবিধাবাদী এই নীতির কারণেই কিছু লোক এগুলো করার সুযোগ পাচ্ছে। আমরা শুধু গতকাল কেন, গত পরশুদিন কেন, কদিন আগে 6 তারিখ না 5 তারিখ জানি বন্ধ করার কথা ছিল। মন্ত্রী বিকাশ দেওয়ার সাথে বসে আপনাদের ক্যামেরার সামনেতে বসে বলছে না আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। তো 6 দিন না যেতেই আজকে আবার 6 তারিখের জায়গায় 12 তারিখ হচ্ছে কেন? তো এটা এই বিজেপি সরকার এবং ডক্টর মানিক সাহা যার নেতৃত্বে সরকার চলছে, বাই দ্য গভর্নমেন্ট, অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফর দ্য গভর্নমেন্ট, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই এই কিছু লোককে দিয়ে এসব করানো হচ্ছে। এই রাজ্যের এমনিতে অর্থনীতির বেহাল অবস্থা, রাস্তাঘাট খুব খারাপ, তার মধ্যে এটা হওয়ার পর আরো বেশি জনদুর্ভোগ বাড়বে। আমি সরকারকে বলবো এসব তালবাহানা না করে এদেরকে উঠানোর ব্যবস্থা করুন, এন্ড ওয়ান্স ফর অল তোমরা যদি কোনো তাদেরকে প্যাকেজ দিয়ে থাকো, এই প্যাকেজ দিয়ে এটা জনগণের উপরে তার ভার চাপানোর এই খেলা এটা বন্ধ করুন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘটে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ এটাকে আরজি করার পুনরাবৃত্তি বলেও আখ্যা দিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? প্রথমত বলবো এটা খুবই দুর্ভাগ্যজনক। নতুন মেডিকেল কলেজ, এই কলেজের ভিতরে কিভাবে একটা যুবতী মহিলা তার মৃত্যু হলো। দেখলাম গতকাল সরকার ম্যাজিস্ট্রেট কোর্টে তদন্ত এই নির্দেশ দিয়েছে, কিন্তু এটা তদন্ত ইত্যাদি না হওয়ার আগে ম্যাজিস্ট্রেট কোর্টে তদন্ত হলেও পুলিশের তদন্ত হবে। একটা জলজন্ত মহিলা মারা গেল, এগুলি সেরকম তদন্ত না করে গতকালই বলে দিল এটা আত্মহত্যা।
এবং আজকে পত্রিকা দেখেছি, কিছু কয়েকটা পত্রিকা লিখেছে, তাকে প্ররোচিত করার কারণে এই মহিলাকে আত্মহত্যার জন্য একজন এখানে গ্রেপ্তার করা হয়েছে। তো সবটা মিলিয়ে তো বোঝা যাচ্ছে যে এরকম একটা জঘন্য ঘটনা হওয়ার পর পুলিশের তরফ থেকে, সরকার তরফ থেকে যে ধরনের সিরিয়াসনেস থাকা দরকার নেই। ঠিক আছে, এটা আত্মহত্যা হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি পুলিশ কেন বলে দিচ্ছে এগুলোতে? আর ম্যাজিস্ট্রেট তদন্ত এখানে কিসের ব্যাপারে? যদি কোনো মারামারি হয়, কিছু হয়, এই সমস্ত ক্ষেত্রে হয়, এটা তো ম্যাজিস্ট্রেট তদন্তের ব্যাপার নয়। এটা হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এবং এই যে ইনস্টিটিউশন, এটা গড়ে ওঠার পেছনে বহু গল্প শোনা যাচ্ছে, আর এই গল্প শুকাতে না শুকাতেই এইভাবে একটা জলজান্ত মহিলার মৃত্যু হয়ে গেল। কাজেই এটা অত্যন্ত মারাত্মক। এখানে ঠিক আছে, ম্যাজিস্ট্রেট তদন্ত করার আদেশ দিয়েছে, হোক, কিন্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজেরও যারা আধিকারিক, এদেরকেও ডেকে নিয়ে এসে কিভাবে সেখানে জায়গা পেল, কিভাবে ঘটনাটা হলো, তাদের কোনো ভূমিকা আছে কিনা আরো গভীরে গিয়ে দেখা দরকার। আমি বলেছি আজকে আমাদের ডুকলি পার্টি সকালে যাওয়ার জন্য তারা যাচ্ছে। এ সম্পর্কে নিশ্চয়ই আমাদের তরফ থেকে আমরা আরো যে কোথায় বলার জায়গা, যেখানে আমরা বলবো, কিন্তু ঘটনাটা এত সহজ নয়, এটা গুরুতর। যে বর্তমান যে অবস্থা, এটা নিয়ে কি বলবেন? এটা তো মানে জাতির কলঙ্ক সড়ক, এটা জাতীয় সড়ক নয়। যে এটাকে যদি বলা হয় জাতীয় সড়ক, তাহলে আর মানে সড়ক, সাধারণ সড়কে কি বলবো? আমরা টিভিতে দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গর্ব করে বলেন ভারতবর্ষে রাস্তা নির্মাণ হয় নাকি ওই স্পেস টেকনোলজি দিয়ে, নাকি এই তার করে কি বলে এই মানে মাটি পরীক্ষা টরীক্ষা করে, আর সেই রাস্তা হলো এই হাল। এবং যে কন্ট্রাক্টর কাজ করছে, ঠিক আছে 2-3 বছর তাদের করে দিতে হবে, কিন্তু এই যে আসাম এই খোয়াই পার্টি ঠিক করেছে, আবার সেই খারাপ অবস্থা আমি সেদিন এসেছি। তো এগুলি হচ্ছে কেন? এটা শুধু ত্রিপুরাতে হচ্ছে না, এই যে বারাণসী মানে আমাদের প্রধানমন্ত্রীর যে কনস্টিটুয়েন্সি, সেদিন একটা চ্যানেলে দেখাচ্ছে, সেখানেই অবস্থা যে ভারতের এই নির্মাণ সংস্থাগুলো বা জাতীয় বিভিন্ন সংস্থার সাথে কিভাবে ঘোটালা হচ্ছে, শাসক দলের সাথে তাদের যে এই মানে অর্থ দোহনের রাস্তা কিভাবে করে নিচ্ছে, তারই পরিণতি হলো কি জাতীয় সড়ক, কি বিমানবন্দর, কি রেল স্টেশন, 2 দিন বাদে জল পড়ে, 2 দিন বাদে অ্যাক্সিডেন্ট হয়। কাজেই দেশের মানুষ এগুলা নিয়ে ওই যুব সমাজ একটা মন্তব্যের ফলে সারা দেশে ককরোচ পার্টির নামে প্রতিবাদ করছে। তো এই জাতীয় স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদ আরো হওয়া উচিত, নতুবা সরকার যেদিকে নিয়ে যাচ্ছে এই দেশের সম্পদকে, দেশের অর্থনীতিকে, এটা সরাহা হবে না।